স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Change in policy towards upper classes, princes and landlords. Policy of annexations abandoned. Prior to the revolt, the British took up every opportunity to annex the princely states. Yet, no more than 1% of the Indian princes participated in the revolt. They largely remained loyal to the British and actively participated in suppression of the revolt. Viceroy Canning later declared that they had acted as breakwaters in the storm. উচ্চ শ্রেণীর রাজপুত্র এবং জমিদারদের প্রতি নীতিতে পরিবর্তন। সংযুক্তির নীতি পরিত্যক্ত। বিদ্রোহের আগে ব্রিটিশরা রাজ্যগুলিকে সংযুক্ত করার প্রতিটি সুযোগ গ্রহণ করেছিল। তথাপি ভারতীয় রাজপুত্রদের মধ্যে 1% বেশি বিদ্রোহে অংশগ্রহণ করেননি। তারা মূলত ব্রিটিশদের প্রতি অনুগত ছিল এবং বিদ্রোহ দমনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। ভাইসরয় ক্যানিং পরে ঘোষণা করেন যে তারা ঝড়ের ব্রেক ওয়াটার হিসেবে কাজ করেছে। Realizing their utility as significant allies, the British abandoned the policy of annexations. The Queen declared in her proclamation of 1858 that there shall be no more annexations, the states will be allowed to adopt their heirs. Canning abandoned the doctrine of lapse that had aggrieved Rani of Jhansi, Nana Sahib and Begum Hazrat Mahal. The princes, zamindars and landlords were now to be utilized as counterweights against the nationalists. গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে তাদের উপযোগিতা উপলব্ধি করে ব্রিটিশরা সংযুক্তির নীতি পরিত্যাগ করে। রানী তার 1858 সালের ঘোষণায় ঘোষণা করেছিলেন যে আর কোন সংযোজন হবে না, রাজ্যগুলিকে তাদের উত্তরাধিকারী দত্তক নেওয়ার অনুমতি দেওয়া হবে। ক্যানিং ল্যাপসের মতবাদ ত্যাগ করেন, যা ঝাঁসির রানী, নানা সাহেব এবং বেগম হজরত মহলকে বিরক্ত করেছিল। রাজকুমার, জমিদার এবং জমিদারদের এখন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হিসাবে ব্যবহার করা হবে। Princes and landlords rewarded and befriended. Villages were restored to talukdars, subject to loyalty and transmission of information. The princes who had remained loyal to the British during the revolt were rewarded. These included Gwalior, Rampur, Patiala and Jind. They were organized into a board of privileged dependents. In 1861, a special order of knighthood, the Star of India, was instituted and its recipients were the rulers of Bhopal, Baroda, Gwalior, Patiala and Rampur. রাজকুমার এবং জমিদাররা পুরস্কৃত এবং বন্ধুত্ব, আনুগত্য এবং তথ্য আদান প্রদানের সাপেক্ষে গ্রামগুলি তালুকদারদের কাছে পুনরুদ্ধার করা হয়েছিল। বিদ্রোহের সময় ব্রিটিশদের প্রতি অনুগত থাকা রাজকুমারদের পুরস্কৃত করা হয়েছিল, এর মধ্যে গোয়ালিয়র, রামপুর, পাতিয়ালা এবং জিন্দ অন্তর্ভুক্ত ছিল। তারা বিশেষ সুবিধাপ্রাপ্ত নির্ভরশীলদের একটি বর্ডে সংগঠিত হয়েছিল। 1861 সালে নাইটহুডের একটি বিশেষ আদেশ ভারতের তারকা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রাপক ছিলেন ভোপাল, বরোদা, গোয়ালিয়র, পাতিয়ালা এবং রামপুরের শাসক। Britain is paramount power. At the same time, as a prize, the Indian states were made to acknowledge Britain as the paramount power. Prior to 1857, at least in theory, the princely states were considered subsidiary but sovereign. In 1876, Queen Victoria assumed the title of the Empress of India. Curzon also declared that the princely states were mere agents of the British Crown. ব্রিটেন পরম শক্তি হিসাবে একই সময়ে মূল্য হিসাবে ভারতীয় রাজ্যগুলিকে ব্রিটেনকে সর্বশ্রেষ্ঠ শক্তি হিসাবে স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। 1857 সালের আগে অন্তত তত্ত্বগতভাবে দেশীয় রাজ্যগুলিকে সহায়ক কিন্তু সার্বভৌম হিসাবে বিবেচনা করা হতো। 1876 সালে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। কার্জন আরও ঘোষণা করেছিলেন যে রাজ্যগুলো ছিল ব্রিটিশ ক্রাউনের এজেন্ট মাত্র। Thus, the British now aim to befriend the strongest elements of Indian society, i.e. the princes and the landlords, to consolidate their position. এইভাবে ব্রিটিশরা এখন ভারতীয় সমাজের সবচেয়ে শক্তিশালী উপাদানগুলির সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, অর্থাৎ রাজকুমার এবং জমিদারদের তাদের অবস্থানকে সুসংহত করার জন্য। Change in attitude towards educated Indians. Hostility towards higher education. Even though the educated Indians did not participate in the revolt, some of them had begun to understand the real nature of the colonial rule. The British now became hostile to higher education in India and took active steps to curtail it, particularly after the formation of Indian National Congress in 1885. শিক্ষিত ভারতীয়দের প্রতি মনোভাবের পরিবর্তন।
উচ্চশিক্ষার প্রতি শত্রুতা, শিক্ষিত ভারতীয়রা বিদ্রোহে অংশগ্রহণ না করলেও তাদের মধ্যে কেউ কেউ ঔপনিবেশিক শাসনের আসল প্রকৃতি বুঝতে শুরু করেছিল। ব্রিটিশরা এখন ভারতে উচ্চশিক্ষার প্রতি বিদ্বেষী হয়ে উঠেছে এবং বিশেষ করে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পর এটি কমানোর জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে। Indian Civil Service Act of 1861, one of the assurances contained in the Queen's proclamation stated, "Our subjects, of whatever race or creed, be freely and impartially admitted to office in our service." Single quote. In order to give expression to this pledge, the Indian Civil Service Act of 1861 was passed, which provided for an annual competitive exam to be held in London. However, the detailed rules framed were such that they had the effect of keeping the civil services a close preserve of the Englishman. 1861 সালের ভারতীয় সিভিল সার্ভিস অ্যাক্ট রানীর ঘোষণার মধ্যে থাকা একটি আশ্বাসে বলা হয়েছে, আমাদের প্রজারা, যে জাতি বা ধর্মেরই হোক না কেন, আমাদের চাকরিতে অবাধে এবং নিরপেক্ষভাবে অফিসে ভর্তি হতে হবে। এই অঙ্গীকারের অভিব্যক্তি দেওয়ার জন্য 1861 সালের ভারতীয় সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ করা হয়েছিল, যা লন্ডনে অনুষ্ঠিতব্য বার্ষিক প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছিল। যাই হোক, প্রণীত বিশদ নিয়মগুলি এমন ছিল যে সেগুলি সিভিল পরিষেবাগুলিকে ইংরেজদের নিকটবর্তী সংরক্ষণের প্রভাব ফেলেছিল। Indian Councils Act of 1861, the British realized that a major cause for the revolt was the miscommunication between the ruler and the ruled. Sir Bartle Frere, in his famous Minute of 1860, pushed for the representation of Indians in the legislative councils. It was felt that the association of Indians in legislation would familiarize the rulers with popular sentiments and avoid future misunderstandings. In this way, the Act of 1861 marked a humble beginning towards representative institutions in India. 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে বিদ্রোহের একটি প্রধান কারণ হল শাসক এবং শাসিতদের মধ্যে ভুল যোগাযোগ। স্যার বার্টল ফ্রেয়ার 1860 সালের তার বিখ্যাত মিনিটে আইন পরিষদে ভারতীয়দের প্রতিনিধিত্বের জন্য চাপ দেন। এটি অনুভূত হয়েছিল যে আইন প্রণয়নে ভারতীয়দের সংঘবদ্ধতা শাসকদের জনপ্রিয় অনুভূতির সাথে পরিচিত করবে এবং ভবিষ্যতে ভুল বোঝাবুঝি এড়াবে। এইভাবে 1861 সালের আইনটি ভারতে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলির প্রতি একটি নম্র সূচনা হিসাবে চিহ্নিত করেছে। Change in policy towards common masses. Socio-religious reforms. The Queen's proclamation declared that, "We disclaim alike the desire to impose our convictions, religious, on any of our subjects." Social and religious institutions were an area in which the British intervened with great caution. Yet, even this policy of limited social intervention was abandoned by the colonial government after the revolt of 1857. It was now openly put forward that there were many social and cultural defects in Indian society which made Indians unfit to rule themselves. Hence, they must be governed by the British for an indefinite period of time. সাধারণ জনগণের প্রতি নীতির পরিবর্তন। সামাজিক ধর্মীয় সংস্কার। রানীর ঘোষণায় ঘোষণা করা হয়েছিল যে, আমরা আমাদের যে কোনো বিষয়ের উপর আমাদের বিশ্বাস, ধর্মীয় আরোপ করার ইচ্ছাকে একইভাবে অস্বীকার করছি। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ছিল এমন একটি এলাকা যেখানে ব্রিটিশরা অত্যন্ত সতর্কতার সাথে হস্তক্ষেপ করেছিল। তথাপি, এমনকি সীমিত সামাজিক হস্তক্ষেপের এই নীতিটিও 1857 সালের বিদ্রোহের পরে ঔপনিবেশিক সরকার পরিত্যাগ করেছিল। এখন এটা প্রকাশ্যে করা হয়েছে যে ভারতীয় সমাজে অনেক সামাজিক ও সাংস্কৃতিক ত্রুটি ছিল যা ভারতীয়দের নিজেদের শাসনের অযোগ্য করে তুলেছিল। তাই অনির্দিষ্টকালের জন্য ব্রিটিশদের দ্বারা শাসিত হতে হবে। Divide and rule further. To prevent feelings of unity and nationhood among civilian population, the policy of divide and rule was introduced even among the masses. The unity showed by Hindus and Muslims during the revolt disturbed the colonial rulers and they got determined to break this unity. ভাগ করুন এবং শাসন করুন। আরও বেসামরিক জনগণের মধ্যে ঐক্য ও জাতিত্বের অনুভূতি রোধ করার জন্য, এমনকি জনগণের মধ্যেও ভাগ করুন এবং শাসন করুন নীতি চালু করা হয়েছিল। বিদ্রোহের সময় হিন্দু মুসলিম যে ঐক্য দেখিয়েছিল তা ঔপনিবেশিক শাসকদের বিরক্ত করেছিল এবং তারা এই ঐক্য ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছিল। Immediately after the revolt, the Muslims were repressed. Since Bahadur Shah II was appealed to head the revolt, the British believed the revolt to be a Muslim conspiracy. Later, this policy was reversed and policy of appeasement of Muslims was introduced which sowed the seeds of communalism in India and disrupted the national movement.
বিদ্রোহের পরপরই মুসলমানদের দমন করা হয়েছিল, যেহেতু দ্বিতীয় বাহাদুর শাহকে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। ব্রিটিশরা বিদ্রোহকে একটি মুসলিম ষড়যন্ত্র বলে বিশ্বাস করেছিল। পরবর্তীতে এই নীতিটি উল্টে যায় এবং মুসলমানদের তুষ্ট করার নীতি চালু করা হয়, যা ভারতে সাম্প্রদায়িকতার বীজ বপন করে এবং জাতীয় আন্দোলনকে ব্যাহত করে। Racial discrimination, racial bitterness emerged as the worst legacy of the crisis. The British had always stayed aloof from Indians, but the revolt of 1857 widened this racial divide. The British began to assert vigorously the doctrine of racial supremacy to assert their authority and humiliate the Indian. The notices of Europeans only came up across railway coaches, parks, restaurants, etc. In the Punch, a British weekly magazine of humor and satire, the Indian was cartooned as half gorilla, half Negro who could be controlled only by a superior race, and henceforth, the British rule was justified by the philosophy of Whiteman's burden, the burden of civilizing the non-whites. জাতিগত বৈষম্য, জাতিগত তিক্ততা সংকটের সবচেয়ে খারাপ উত্তরাধিকার হিসেবে আবির্ভূত হয়েছে। ব্রিটিশরা সর্বদা ভারতীয়দের থেকে দূরে ছিল, কিন্তু 1857 সালের বিদ্রোহ এই জাতিগত বিভাজনকে আরও প্রসারিত করে। ব্রিটিশরা তাদের কর্তৃত্ব জাহির করতে এবং ভারতীয়দের অপমান করার জন্য জাতিগত আধিপত্যের মতবাদকে জোরালোভাবে জাহির করতে শুরু করে। রেলওয়ে কোচ, পার্ক, রেস্তোরাঁ ইত্যাদি জুড়ে শুধু ইউরোপীয়দের নোটিশ প্রকাশিত হয়। দ্য পাঞ্চে হাস্যরস ও ব্যঙ্গের একটি ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ভারতীয়দের অর্ধেক গরিলা অর্ধেক নিগ্রো হিসাবে কার্টুন করা হয়েছিল, যারা শুধুমাত্র একটি উচ্চতর জাতি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, এবং অতঃপর ব্রিটিশ শাসনকে হোয়াইটম্যানের বোঝা, অশ্বেতাঙ্গদের সভ্য করার বোঝা এক দর্শন দ্বারা ন্যায়সঙ্গত করা হয়েছিল। In this way, the revolt of 1857 marked the beginning of a new phase of British rule in India. For the British, the dangers from the feudal India ended and a new challenge emerged in the form of the English-educated middle class. এইভাবে 1857 সালের বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের একটি নতুন পর্বের সূচনা করে। ব্রিটিশদের জন্য সামন্ত ভারত থেকে বিপদের অবসান ঘটে এবং ইংরেজ শিক্ষিত মধ্যবিত্তের আকারে একটি নতুন চ্যালেঞ্জ আবির্ভূত হয়। Opinions of various historians. Tara Chand, revolt of 1857 was the last attempt of an effete order to recover its departed glory. বিভিন্ন ইতিহাসবিদদের মতামত, তারাচন্দ 1857 সালের বিদ্রোহ ছিল তার বিদেহী গৌরব পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা। S. B. Chowdhury, First War of Independence. It certainly was, as in the whole canvas of recorded history of India it would be difficult to find a parallel to this gigantic anti-foreign combine of all classes of people and of many provinces of India. There was never a war in India lasting continuously for more than a year and simultaneously in all the regions which had for its objective the ejectment of the alien ruling power. Theories of the Indian Mutiny. S. B. চৌধুরী, প্রথম স্বাধীনতা যুদ্ধ অবশ্যই ছিল, যেমন ভারতের নথিভুক্ত ইতিহাসের পুরো ক্যানভাসে সমস্ত শ্রেণীর মানুষের এবং ভারতের বহু প্রদেশের এই বিশাল বিদেশ বিরোধী জোটের সমান্তরাল খুঁজে পাওয়া কঠিন হবে। ভারতে কখনোই একটানা 1 বছরের বেশি সময় ধরে এবং একই সাথে এমন সব অঞ্চলে যুদ্ধ হয়নি যার উদ্দেশ্য ছিল বিদেশি শাসক শক্তিকে উচ্ছেদ করা। ভারতীয় বিদ্রোহের তত্ত্ব। R. C. Majumdar. Apart from individual cases here and there, no evidence has yet been brought to light which would support the view that the patriotic motive of freeing the country formed the chief incentive to the general outbreak of the people. It is difficult to avoid the conclusion that the so-called First National War of Independence of 1857 is neither first, nor national, nor war of independence. British Paramountcy and Indian Renaissance, p. 624. আর সি মজুমদার, এখানে এবং সেখানে পৃথক মামলা ছাড়া এমন কোনো প্রমাণ এখনও আলোতে আনা হয়নি যা এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবে যে দেশকে মুক্ত করার দেশপ্রেমিক উদ্দেশ্য জনগণের সাধারণ প্রাদুর্ভাবের প্রধান উদ্দীপনা তৈরি করেছিল। এটা কঠিন উপসংহার এড়াতে 1857 সালের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতার যুদ্ধ নয়। ব্রিটিশ প্যারামাউন্টসি এবং ভারতীয় রেনেসাঁ, প্রি. 624। S. N. Saying, the mutiny was inevitable. No dependent nation can forever reconcile itself to foreign domination. A despotic government must ultimately rule by the sword, though it might be sheathed in velvet. In India, the sword was apparently in the custody of the sepoy army.
Between the sepoy and his foreign masters, there was no common tie of race, language and religion. The mutiny was inherent in the constitution of the empire. সেন বিদ্রোহ অনিবার্য ছিল। কোনো নির্ভরশীল জাতি চিরকালের জন্য বিদেশি আধিপত্যের সাথে মিলিত হতে পারে না। একটি স্বৈরাচারী সরকারকে শেষ পর্যন্ত তরবারির দ্বারা শাসন করতে হবে, যদিও এটি মখমলের মধ্যে আবৃত হতে পারে। ভারতে তলোয়ারটি দৃশ্যত সিপাহী বাহিনীর হেফাজতে ছিল। সিপাহী এবং তার বিদেশি প্রভুদের মধ্যে জাতি, ভাষা এবং ধর্মের কোন সাধারণ বন্ধন ছিল না। বিদ্রোহ সাম্রাজ্যের সংবিধানের অন্তর্নিহিত ছিল। Eric Stokes, 1857 stands firmly in a historical continuum. Like 1848 in Europe, despite obvious disparities, it was an uprising sans issue that could catch a society moving into the early stages of modernization. The Peasant and the Raj, p. 39. Erika Strokasa, 1857 Ekati Etihasika Dharabahikate Drabhabe Damriye Ek. Europe 1848 Era Matos Pasta Basamya Satabhayo iti Ekati Bidroha Chara Samasya Chila ya Ekati Samajake Adhunikikaranera Prathamika Paryay Niye Yete Pair. Karsaka Ebam Raja, pra. 39. এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব।